আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন জলটাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি। সঙ্গে আছি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। জনাব মুর্তজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। জি দর্শক, আলোচনায় আমরা যাব, তবে তার আগে প্রথমত দেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। দৈনিক যুগান্তর, করোনার দ্বিতীয় ঢেউয়ে শুরু নতুন বছর, অর্থনীতি পুনরুদ্ধারই প্রধান চ্যালেঞ্জ। হাইলাইটসে বলা আছে রাজস্ব আদায়, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো, ভ্যাকসিন নিশ্চিত সহ 7 খাতে গুরুত্বারোপ অর্থনীতিবিদদের। ডান দিকে আছে আজ পাঠ্যপুস্তক বিতরণ শুরু, মহামারীর মধ্যেই প্রাণের উৎসব শিক্ষাঙ্গনে। 34.5 কোটি বই পাবে 4 কোটি 17 লাখ শিক্ষার্থী। সবচেয়ে নিচে আছে নতুন বছরে দু দলের রাজনৈতিক পরিকল্পনা, ষড়যন্ত্র সামলিয়ে দলকে সুশৃঙ্খল করবে আওয়ামী লীগ, একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে বিএনপি। দৈনিক ইত্তেফাক বলছে কাপড়ের আমদানি মূল্যে ভয়াবহ জালিয়াতি, কম ট্যারিফ ভ্যালুর সুযোগ দেখানো হচ্ছে আমদানি মূল্যের 1/3, রাজস্বের পাশাপাশি ক্ষতির মুখে স্থানীয় বস্ত্রশিল্প। নিচে ডান দিকে আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত 3 গ্রুপ, ব্যাংকার সহ গ্রেপ্তার 7। আর সবচেয়ে নিচের বাদিকে আছে খাতুনগঞ্জে আড়ত ভর্তি পেঁয়াজ, দাম কমলে ক্রেতা নেই, কাল থেকে আসছে ভারতীয় পেঁয়াজ। কালের কণ্ঠ বলছে বহুমাত্রিক চ্যালেঞ্জের বছর, দ্রুততম সময়ের মধ্যে টিকা আনা প্রয়োগ শুরু করা, অর্থনীতি বাণিজ্য কর্মসংস্থানে ঘাটতি দূর করা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো। পেছনের পাতায় আছে আগামী বাজেটের আকার বাড়ছে সামান্যই, প্রাক্কলিত আকার 5,93,314 কোটি টাকা, মোট রাজস্ব আয় 3,83,700 কোটি টাকা, জিডিপি 7.7%। সমকাল, অভিযুক্ত 37 জনের 8 জনই সরকারি কর্মকর্তা কর্মচারী, দুর্ঘটনার জন্য ডিপিডিসি, তিতাস ও মসজিদ পরিচালনা কমিটির অবহেলা উদাসীনতা দায়ী। নারায়ণগঞ্জে মসজিদে আগুন। সবচেয়ে নিচে আছে ভাষাঞ্চরে শর্ত ভঙ্গ করে 22 এনজিও নেটওয়ার্ক, এনজিও ব্যুরোর আইন ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে সতর্কতা। পেছনে আছে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের, ঢাকাকে ভেনিসের মতো গড়ে তুলব মেয়র তাপস, খালের 2 পাড়ে হবে ওয়াকওয়ে, মেয়র আতিক। প্রথম আলো, এবছরের সবার চাওয়া করোনার টিকা। পেছনে আছে হাত ধোয়ার ব্যবস্থা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। দেশ রূপান্তর, বিদায় মহামারীর বছর 2020, নতুন বছরের টিকায় মুক্তির প্রত্যাশা। ডান দিকে আছে গত বছর করোনা কেড়ে নিয়েছে 7,559 প্রাণ, 24 ঘন্টায় আরও 28 মৃত্যু, 1014 শনাক্ত। আর নিচে বাদিকে আছে বিএনপির নেতৃত্ব বদলের প্রত্যাশা আওয়ামী লীগে। সবশেষে দ্য ডেইলি স্টার, বাংলাদেশ ইকোনমি 2020 রাইজিং ফ্রম দ্য রাবল। ডান দিকে আছে কোভিড ফুড এইড ফর 50 লাখ পিপল, 7 লাখ ওএমএস কার্স ফাউন্ড ফেক, ফুড মিনিস্টার টেলস জেস স্ট্যান্ডিং কমিটি। জনাব মুর্তজা, আপনি শিরোনামগুলো শুনলেন। আজকে নতুন বছর, ইংরেজি নতুন বছরের প্রথম দিন 2021। অনেক প্রত্যাশা। 2020টা সবাই আমরা জানি যে করোনার মহামারীতেই কেটে গেছে, অনেক ধরনের ক্ষতি হয়েছে, অনেক প্রাণ গেছে, এখনও সেটা অব্যাহত আছে। সবগুলো পত্রিকাতেই মোটামুটি এই বিষয়ে নতুন বছরের আশাবাদ নিয়ে তারা নিউজ করেছে। আমি একটু আপনার সুবিধার জন্য পড়তে চাই। যুগান্তর যেটি বলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু নতুন বছর, অর্থনীতি পুনরুদ্ধারই প্রধান চ্যালেঞ্জ। কালের কণ্ঠ বলছে বহুমাত্রিক চ্যালেঞ্জের বছর। সমকাল, প্রথম আলো বলছে এই বছর সবার চাওয়া করোনার টিকা, এবং দেশ রূপান্তর বলছে নতুন বছরের টিকায় মুক্তির প্রত্যাশা। আপনার কাছে কি মনে হয় নতুন বছরের চ্যালেঞ্জ, নতুন বছরের প্রত্যাশাগুলি কি হতে পারে? এমন একটি সময় নতুন বছরে প্রবেশ করছি যে সময়টিতে বাংলাদেশ সহ সারা পৃথিবী করোনার কারণে, করোনা ভাইরাস বা কোভিড-19 কারণে একটা বিপর্যস্তকর অবস্থার মধ্যে আছে। যে সময়টিতে করোনার টিকা সামনে আসলো বা সামনে আসছে, যদিও করোনার টিকা এখনো পর্যন্ত উন্নত বিশ্বের জন্যই, এখন পর্যন্ত আমাদের মতো দেশের সুখবরের সম্ভাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত সুখবর নেই। তো এরকম একটা সময়ে যখন আশাবাদের কথা ভাবা হচ্ছিল,
সেই রকম সময়ে করোনার আবার নতুন স্ট্রেন যখন ইংল্যান্ডে শনাক্ত হলো, এবং সেই নতুন স্ট্রেন যেভাবে পৃথিবীর অন্যান্য জায়গাতে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, দিল্লি দিল্লি কলকাতা, কলকাতার পাশের গ্রাম বা জেলা শহর নদিয়াতেও যখন নতুন স্ট্রেন শনাক্ত হলো, তো সেই রকম একটা সময়ে তার মানে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশও এই নতুন স্ট্রেনের বাইরে থাকবে না। ধারণা করা হচ্ছে যে করোনার পরবর্তী যে চাপ, অর্থাৎ নতুন স্ট্রেন, অর্থাৎ যে চাপ, সেই চাপটা বাংলাদেশের উপরেও আসার একটা সম্ভাবনা আছে। নতুন স্ট্রেনের আশঙ্কার কথা হচ্ছে, ব্রিটেনের গবেষকরা বলছেন পূর্বেরটির চেয়ে এই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পূর্বেরটির চেয়ে প্রায় 70% বেশি সংক্রমিত করে রোগ। তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ব্রিটেনে এটা খুব বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছে। তো ব্রিটেন যেহেতু ফাইজারের টিকা দিচ্ছিল, এখন তারা অক্সফোর্ডের যে সুলভ যে টিকা, সংরক্ষণ এবং মূল্য দুটি ক্ষেত্রেই যে টিকাটি বাংলাদেশেরও পাওয়ার কথা, ভারতের সেরাম উৎপাদন করবে, তার থেকে বাংলাদেশ পাবে, এখনো যদিও সেই অনুমোদনটা পায়নি, অনুমোদন হয়েছে শুধু ব্রিটেনের জন্য। তো এই যে এই কারণে এই নতুন স্ট্রেনের ক্ষেত্রে বাংলাদেশের উপরে যদি সত্যি সত্যি চাপ পড়ে, তাহলে বাংলাদেশে যে এক ধরনের ঢিলে ঢালা ভাব চলছে, আমাদের অর্থনীতির যে আবার পুনরুদ্ধারের ক্ষেত্রে যে স্বাভাবিক কাজকর্মগুলো মোটামুটি ভাবে চলছে, তো সেই জায়গাগুলোতে আবার আরেকটা প্রভাব পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এই জায়গাটিতে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে আছে, যে জায়গায় এই নতুন স্ট্রেন নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সেই সময়ে আমাদের একটি প্রতিষ্ঠান দাবি করলো যে ব্রিটেনের নতুন স্ট্রেনের চেয়ে কাছাকাছি, নতুন স্ট্রেনের কাছাকাছি একটি ভাইরাস তারা 2 মাস আগেই পেয়েছিল। কিন্তু তার কিছুদিন পরে গিয়ে দেখা গেল যে সংবাদটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো, যে বাংলাদেশের আসলে নতুন স্ট্রেন, অর্থাৎ করোনা ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত করার সক্ষমতাই নেই। আমাদের আরটিপিসিআর মেশিনে 3 জিন সিস্টেম যে পরীক্ষা, সেই পরীক্ষাটি করার সুযোগ নেই। তার মানে হচ্ছে বাংলাদেশে করোনার নতুন স্ট্রেন আসলো কি আসলো না, সেটা মানুষকে কিভাবে সংক্রমিত করছে, সংক্রমণের মাত্রা ব্রিটেনের মতো 70% বেড়ে যাচ্ছে কিনা, যেহেতু মানুষ মারা যাচ্ছে কম এখন, সেই কারণে, কিন্তু সংক্রমিত করছে কিনা সেই বিষয়টি আমরা জানতে পারছি না, কারণ আমাদের এটি পরীক্ষার সক্ষমতা নেই, বাংলাদেশের কোথাও কোনো পরীক্ষার সক্ষমতা নেই। তো এই জায়গাগুলো যদি উন্নতি না করা যায়, তাহলে আমরা আমাদের যে চ্যালেঞ্জের মোকাবেলা করে যে সামনে এগোনোর চেষ্টা করছিলাম, আমাদের অর্থনীতির কিছুটা যে এগোচ্ছিল, সেটাও তো দৃশ্যমান ছিল। কিন্তু আরেকটি ধাক্কা যদি আসে, তাহলে সারা পৃথিবীর মতো বাংলাদেশের উপর একটা বড় চাপ পড়বে। এই জায়গাটিতে বাংলাদেশের আরো বেশি সতর্কতা প্রত্যাশিত। বাংলাদেশের এই জায়গাটিতে সক্ষমতা থাকা দরকার ছিল, যে নতুন স্ট্রেন পরীক্ষা করার সক্ষমতা কেন আমাদের থাকবে না। আমরা একটি ল্যাব দিয়ে করোনা পরীক্ষা শুরু করেছিলাম, সেখান থেকে প্রায় 130-140টির মতো ল্যাব আমরা তৈরি করলাম, কিন্তু আমাদের একটি ল্যাবেও নতুন স্ট্রেন শনাক্ত করার সুবিধা থাকলো না, 3 জিন পরীক্ষার যে ব্যবস্থা, সেটা থাকলো না। এটা আমাকে খুব অবাক করলো। তাহলে আমাদের সক্ষমতার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ালো? তাহলে আমাদের বিশেষজ্ঞরা পরামর্শ বুদ্ধি দিয়ে কি করলেন? তাহলে আমাদের এই যে করোনাকে কেন্দ্র করে যে যারা কাজকর্ম করছেন, যারা এই যে নতুন স্ট্রেনটা শনাক্ত করতে হলে কি আমাদের এই ল্যাবরেটরিগুলিকে এখন নতুন করে আবার শুরু করতে হবে? সেক্ষেত্রে আমাদের জি, এটা বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমি সংক্ষেপে যেটা বলতে পারবো সেটা হচ্ছে, নতুন স্ট্রেন শনাক্ত করার জন্য 3টা জিন, করোনা ভাইরাসের যে 3টা জিন একসঙ্গে পরীক্ষা করতে হয়। সেই একসঙ্গে পরীক্ষা করতে হলে পরীক্ষায় দেখা যায় যে নতুন স্ট্রেনের ক্ষেত্রে একটা জিন, এস জিনটি নেগেটিভ আসে প্রথম অবস্থাতে রেজাল্টে, এই করোনা স্ট্রেনের ক্ষেত্রে। এই এস জিন যে সমস্ত কেসে নেগেটিভ আসে, সেই এস জিনের কেসগুলোকে দুঃখিত সিকোয়েন্সিং করতে হয়। সিকোয়েন্সিং করে তারপরে বের করতে হয় যে নতুন স্ট্রেন শনাক্ত হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমাদের এখানে এস জিন শনাক্ত করতে পারে এরকম সিস্টেম নাই, অর্থাৎ 3টি জিন একসঙ্গে শনাক্ত করতে পারে এরকম সিস্টেম নাই। এর জন্য নতুন কিট লাগবে। আমাদের আরটিপিসিআর মেশিনগুলোকে এস জিন শনাক্ত করা যায় এরকম কিট সংযুক্ত করতে হবে। এখন পর্যন্ত এরকম কিট, খুব উন্নত মানের কিট, ব্রিটেন ব্যবহার করছে, ভারতেও ব্যবহার করছে। না ব্যবহার করলে তারা এটা শনাক্ত করতে পারতো না। সুতরাং বাংলাদেশ ইচ্ছে করলে, যেদিন থেকে 18ই ডিসেম্বর, যেদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে
তাদের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে, তাদের গবেষকরা এটি শনাক্ত করেছেন। বাংলাদেশের সেদিনই বোঝা দরকার ছিল, সেদিনই প্রস্তুতি নেওয়া দরকার ছিল, কারণ ব্রিটেনে যে অঞ্চলটিতে, লন্ডনের কেন্ট অঞ্চলে যে অঞ্চলটিতে নতুন স্ট্রেন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে, সেই অঞ্চলটিতে বহু সংখ্যক বাংলাদেশির বসবাস, এবং এই বাংলাদেশিরা প্রতিনিয়ত বাংলাদেশে যাওয়া আসা করছেন, কারণ যেহেতু বিমান যোগাযোগ অব্যাহত আছে। এই আমি বাংলাদেশের জন্য একটি কথা বলে শেষ করি এই অংশটি। ধরুন, যেদিন বাংলাদেশ থেকে ব্রিটেন থেকে 165 জন বাংলাদেশের নাগরিক, বাংলা যাত্রী সিলেট এয়ারপোর্টে আসলেন, তাদের কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। তার একদিন পরেই ব্রিটেন থেকে টোকিওতে যে জাপানিরা গেল, তাদের কাছেও কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট ছিল। টোকিওতে গিয়ে 6 জনের নতুন স্ট্রেন ধরা পড়লো। ভারতে প্রথম অবস্থাতে 6 জনের, গতকালকেও 1 জন বা 2 জন বা 4 জন, 3-4 জনের নতুন স্ট্রেন ধরা পড়লো, যারা এর মধ্যে 1 জন ছাড়া সবাই ইংল্যান্ড ফেরত, অর্থাৎ যুক্তরাজ্য থেকে ফিরেছে। তাদের সবার কাছে নো অবজেকশন সার্টিফিকেট, নো কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছিল। তার মানে হচ্ছে কোভিড নেগেটিভ সার্টিফিকেটই আপনাকে নিশ্চয়তা দিচ্ছে না যে একজন মানুষ নতুন স্ট্রেন বহন করছে না ইংল্যান্ড থেকে। কিন্তু বাংলাদেশে যে 165 জন আসলো, তাদের কাছে যেহেতু কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট ছিল, তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে তাদেরকে আমরা ছেড়ে দিলাম। এখন জাপান তাদের মধ্যে নতুন স্ট্রেন শনাক্ত করলো, ভারত শনাক্ত করলো, এর আগে অস্ট্রেলিয়া, ডেনমার্ক শনাক্ত করেছে। আর আমরা, আমাদের এখানে যারা আসলো তাদের শরীরে এটা নাই, এটা তো ভাবার কোনো কারণে হয়তো নাই, কিন্তু নাই সেটা তো বলার জন্য পরীক্ষা দরকার ছিল, কিন্তু আমাদের তো সেই পরীক্ষার সক্ষমতা নেই। এখন নতুন কিট জোগাড় করা, 3 দিন যেহেতু আমি 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 2-1 দিন আগেই দেখেছি যে কলকাতা পশ্চিমবঙ্গেও কিন্তু এই নতুন স্ট্রেন সহ রোগী ধরা পড়েছে। সেক্ষেত্রে আমরা অনেকটা ধরেই নিতে পারি বাংলাদেশে এটি অলরেডি ঢুকে গেছে। এখন আশঙ্কার বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এটা আমরা শনাক্তই করতে পারবো না, বা সেই সক্ষমতা আমাদের নেই। তা আমরা গত বছরে আমাদের স্বাস্থ্য খাতের যে বেহাল দশা দেখলাম, তাতে মোটামুটি দেশবাসী কিন্তু ভাগ্যের উপরই তাদের সবাই মোটামুটি ছেড়ে দিয়েছিলেন যে কপালে থাকলে হবে বিষয়টি এরকম। তো আপনার কাছে কি না, সামনে আমাদের টিকা দেওয়ার বিষয়টি আছে, আর অনেক বড় বড় বিষয় আছে। গত বছরের এই যে ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার বিষয়টাই কি এখনো আমাদের, এই বছরও আমাদের কন্টিনিউশন দেখতে হবে? এখনো আমরা অনেকটা সেই জায়গাতেই আছি। কারণ আমি যেটা বললাম, 18 ডিসেম্বর যখন শনাক্ত হলো, তখন থেকে যদি আমরা নতুন কিট আনার ব্যবস্থা করতাম, হয়তো মূল্য একটু বেশি পড়তো, কিন্তু সেটা আমরা নিয়ে আসতে পারতাম, এনে 3 দিন শনাক্ত করে নতুন স্ট্রেন বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারের ভেতরে চলছে কিনা কোনো উদ্যোগ আমরা জানি না, দৃশ্যমান ভাবে আমরা কোনো উদ্যোগ দেখছি না। আমরা গণমাধ্যমে কোনো উদ্যোগ দেখছি না যে 3 দিন শনাক্তের কোনো প্রস্তুতি বা কোনো উদ্যোগ সরকার নিচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভ্যাকসিন। এখন ভ্যাকসিনটি ভারতে যদি অনুমোদন পায়, এখন ভ্যাকসিনটি সেন্ট্রালি কোনো অনুমোদন আসছে না, WHO কোনো অনুমোদন দিচ্ছে না। ব্রিটেন যেহেতু বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের অনুমোদন ব্রিটেন দিয়েছে শুধুমাত্র ব্রিটেনের জন্য, ব্রিটেনের যে অথরিটি। এখন ভারতের সেরাম অনুমোদন চেয়েছে ভারত সরকারের কাছে, ভারতের অথরিটির কাছে, ভারতে ব্যবহারের জন্য। এখনো তারা সেই অনুমোদন দেয় নাই, কিন্তু ভারতের অবস্থাও যেহেতু ভালো না, ধারণা করা হচ্ছে ভারতও হয়তো সেরামকে অনুমতি দিবে ভ্যাকসিন উৎপাদনের। এখন ভারত যদি সেরামকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেয়, WHO এর অনুমোদন এখানে থাকছে না তখনো পর্যন্ত, সেই ক্ষেত্রে বাংলাদেশ ঘোষণা দিয়ে রেখেছে যে WHO এর অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন বাংলাদেশ নিবে না। আমাদের বিশেষজ্ঞরাও তাই বলেন যে WHO এর অনুমোদন ছাড়া ভ্যাকসিন নেওয়া ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে ভারত যদি অনুমোদন দেয় তার দেশে ব্যবহারের জন্য, বাংলাদেশ ইচ্ছে করলে এই ভ্যাকসিন নিতে পারে, কিন্তু তখন বাংলাদেশ নিবে কিনা এই সিদ্ধান্তটি খুব গুরুত্বপূর্ণ। নিলে ঝুঁকি থাকবে যে এটা যদি কোনো সমস্যা, আপনি বলছেন নিবে কিনা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী অলরেডি তো ঘোষণা দিয়েছেন যে এই মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসছে। তো সেই ভ্যাকসিনটা অবশ্যই সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এই নীতি নির্ধারক পর্যায় থেকে যে ঘোষণা আসে, সেই ঘোষণার পেছনে যে যৌক্তিকতা থাকতে হয়, ঘোষণার পেছনে যে ভিত্তি থাকতে হয়, সেই ভিত্তিগুলো অনেক দুর্বল। তিনি অনেকদিন ধরেই বলছেন যে ভ্যাকসিন চলে আসবে, জানুয়ারির শেষের দিকে আমরা ভ্যাকসিন দিতে পারবো। কিন্তু কোন ভ্যাকসিন? আমরা একটি তো ভ্যাকসিনের সঙ্গে চুক্তি করেছি, সেরামের যে ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন। আমি আবারও বলছি, এই ভ্যাকসিনটি এখন যদি ভারতে অনুমোদন পায়, সেটা শুধুমাত্র অনুমোদন পাবে ভারতে
ব্যবহারের জন্য যেভাবে অনুমোদন পেয়েছে ইংল্যান্ডে ব্যবহারের জন্য। এখন প্রশ্ন হচ্ছে ভারতে যেটা ব্যবহারের অনুমোদন পাবে সেই ভ্যাকসিনটি বাংলাদেশ ভারতের কাছ থেকে নিবে কি নিবে না। আপনি যে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার কথা বলছেন যে আমরা ভ্যাকসিন পাবো, একইভাবে স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের ঘোষণা দেয়া আছে যে WHO যদি অনুমোদন না দেয় তাহলে আমরা সেই ভ্যাকসিন নিব না, অথবা WHO অনুমোদন দিবে সেই ভ্যাকসিনই আমরা নিব। এখন সেরামের ভ্যাকসিন বা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন ভারতে যেটি উৎপাদিত হবে এটার অনুমোদন কিন্তু হুট করে WHO দিচ্ছে না বা FDA দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশ ভারত অনুমোদন দিলে ভারত ব্যবহার শুরু করলে বাংলাদেশও অনুমোদন দিবে কিনা, বাংলাদেশও সেটা ব্যবহার করবে কিনা, এই সিদ্ধান্ত আমরা এখনো জানি না। এটা হলো একটা দিক। এর বাইরে আরেকটা দিক হচ্ছে স্বাস্থ্য খাতের যে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, যে চিত্রের কথা আপনি বললেন, আমরা গত 1 বছর ধরে ভয়াবহভাবে সেটা দেখেছি। আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো স্বাস্থ্য ব্যবস্থাপনা। এখন করোনার টিকার ক্ষেত্রেও সেই ব্যবস্থা থাকবে কিনা, আমরা তার চেয়ে আমাদের ব্যবস্থাপনা উন্নতি করেছি সেরকম তো কোনো নজির নেই। তো এখন করোনা টিকার ব্যবস্থাপনাটা কি হবে, এখানে একটা নৈরাজ্য তৈরি হবে কিনা, এখন বাজারে ভুয়া টিকা পাওয়া যাবে কিনা, যার পাওয়ার কথা সে না পেয়ে আরেকজন পেলেন কিনা, প্রথম অবস্থাতে পিপির ক্ষেত্রে যেরকম হয়েছিল, পাওয়ার কথা ডাক্তারের, আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা পিপি করে ফেসবুকে সেই বিষয়গুলো দেখার জন্য আমরা একটু অপেক্ষা করি। আমরা একটি নতুন বছরের নতুন প্রত্যাশা নিয়ে আমরা শুরু করেছি। আমরা আশাবাদী হতে চাই, দেখা যাক কি হয়, বাস্তবতা কি দাঁড়ায়। জি, আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, তবে একটি বিরতি থেকে ঘুরে এসে তারপর আবার আপনার কাছে ফিরছি। দর্শক, সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। জনাব মর্তুজা, আমরা দ্বিতীয় পর্বে আছি এবং আরেক কয়েকটি বিষয় নিয়ে একটু ছোট ছোট করে আমাদের আলোচনা করতে হবে। যুগান্তরের পেছনের পাতায় আছে, আমরা যেটা জেনেছিলাম যে জাহালমের মতো না হলেও কাছাকাছি। এবার হচ্ছে মোহাম্মদ আরমান, উনি একটি মামলায় 10 বছরের সাজা পেয়েছিলেন, কিন্তু মামলাটি ছিল আসলে ভুয়া এবং অলরেডি 5 বছর উনি মামলার সাজা খেটেছেন এবং আরও 5 বছর ছিল। এই অবস্থায় বিষয়টি হাইকোর্টের নজরে আসে এবং হাইকোর্ট তাকে অবিলম্বে এখনই মুক্তির নির্দেশ দিয়েছেন, সেই সঙ্গে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন। একটির পর একটি কিন্তু এই ধরনের কেস আমরা দেখছি। আপনার কাছে কি মনে হয়, যদি তদন্ত করা হয় এরকম আরও অনেকগুলো কেস বের হবে কিনা? নিঃসন্দেহে বের হবে, কিন্তু আমি এই জায়গাটিতে তারপরে ওই একটি ঘটনার ক্ষেত্রে হলেও দ্বিতীয় ঘটনাটি আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে জানলাম আরমানের, যে মামলাটি ভুয়া, সেই মামলায় তাকে 5 বছর জেল খাটতে হয়েছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক, এর চেয়ে অমানবিক, মানবেতর আর কোনো কিছু হতে পারে না। এর যেরকম ঘটনাটি আরমানের ক্ষেত্রে ঘটলো, তো সেই ঘটনাটি যখন হাইকোর্টের নজরে আসলো, নিশ্চয়ই এর সঙ্গে অধিকার কর্মীদের অনেকে হয়তো এর সঙ্গে আছেন, যার প্রেক্ষিতে এই ঘটনাটি হয়তো সামনে এসেছে এবং আদালত একটি চমৎকার রায় দিয়েছেন। আদালতের রায়কে আমি চমৎকার বলেও আমার কিছুটা অসন্তোষ প্রকাশ করি এই জায়গাটিতে, যে প্রথমত কথা, একজন নিরপরাধ মানুষ, সেই নিরপরাধ মানুষকে 10 বছরের সাজা দেয়া হলো, 5 বছর জেল খাটার পরে তাকে যখন মুক্তির আদেশ দেয়া হলো, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু 5 বছর সাজা দেওয়ার পরে 20 লক্ষ টাকা জরিমানা, এটা অতি সামান্য। আমার কাছে মনে হয় এই টাকার পরিমাণটি হওয়া উচিত ছিল 20 কোটি বা তারও বেশি। কারণ হচ্ছে নজির তৈরি করা দরকার ছিল যে রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো অঙ্গ প্রতিষ্ঠান যেন কোনোভাবে ভুয়া মামলা দিয়ে এরকম মানুষকে শাস্তির ব্যবস্থা না করেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অবিলম্বে একটা কমিশন গঠন করে এই রকমের ভুয়া মামলা বা নিরপরাধ মানুষ জেল খাটছে কিনা তা শনাক্ত করা দরকার। তৃতীয়ত, আমি উচ্চ আদালতের কাছে প্রত্যাশা করি যে এই যে ভুয়া মামলার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা এই মানুষটাকে অপরাধী প্রমাণ করে জেল খাটালো, এই 10 বছর নয়, এই 10 বছরের বেশি বছরের জেল তাদের নিশ্চিত করা দরকার। যদি তাদের নিশ্চিত করা যায় তাহলে হয়তো এরকম ঘটনা ঘটার ক্ষেত্রে পরবর্তীতে একটা সতর্কতা তৈরি হবে। তা না হলে আমাদের এই অতি প্রভাবশালী ক্ষমতাবানরা এইরকম নিরপরাধ মানুষকে, ওই জাহালামের পরে আরমান, এরকম বহু আরমান জাহালাম আসলে আমাদের কারাগারে পচে মরছে, যাদের দেখার কেউ নাই, যাদের পক্ষে দাঁড়ানোর কেউ নাই। এই জায়গাটিতে একটা দৃষ্টান্ত তৈরি করা দরকার এবং আদালত সেই কাজটি করতে পারে। খুবই চমৎকার কথা বলেছেন। আসলেই যারা এই জন্য দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে এরপরে কেউ করতে গেলে তারও বুক কাঁপে যে না, এই ধরনের শাস্তি তারও হতে পারে।
দৈনিক ইত্তেফাক যেটি বলছে, কাপড়ের আমদানি মূল্যে ভয়াবহ জালিয়াতি, কম ট্যারিফ ভ্যালুর সুযোগ দেখানো হচ্ছে, আমদানি মূল্যের 1/3 রাজস্বের পাশাপাশি ক্ষতির মুখে স্থানীয় বস্ত্রশিল্প। এটা অনেক দিন ধরেই আমরা শুনতে পাচ্ছিলাম, এখন এটা ইত্তেফাকটা একটি স্পেশাল আইটেম করেছে। আপনি কি বলেন? এখন এই বিষয়টির সঙ্গে বাংলাদেশ আসলে কি, বাংলাদেশটা হয়ে গেছে আসলে ব্যবসা নির্ভর বাংলাদেশ। আমাদের যে বড় বিত্তবান মানুষ তাদের অধিকাংশই হচ্ছে মূলত ব্যবসায়ী। আমাদের এখানে শিল্পপতির সংখ্যা কম। তো আমাদের এখানে যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে আমি ব্যবসায়ীদের খারাপ বলছি না, কিন্তু ব্যবসায়ীদের স্বার্থ দেখা হয়, শিল্পপতিদের স্বার্থ তুলনামূলকভাবে কম দেখা হয়। যে কারণে এই যে কাপড়ের আমদানি চলছে, তার মানে আমাদের এখানে যারা কাপড় উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত, যাতে শিল্প উদ্যোক্তা যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ব্যবসায়ী, যারা ব্যবসা উদ্যোক্তা, তারা লাভবান হচ্ছে। এবং এর সঙ্গে একটা ভয়াবহ সরকারি নেটওয়ার্ক, অর্থাৎ আমদানি রপ্তানির সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের এই বড় চক্রটি সম্পৃক্ত। এটিও একই কথা। যদি আপনি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেন, একটি ঘটনা ধরা পড়েছে, একটি পত্রিকা সংবাদ প্রকাশ করেছে, 2-4 দিন আলোচনায় থেকে একটি ঘটনার হয়তো সমাধান হবে, কিন্তু আমাদের শিল্পোদ্যোক্তাদের খুব বেশি কোনো উপকারে আসবে না। এটারও ওই যে কমিশন করে নিশ্চিত করা দরকার যে যাতে শিল্পোদ্যোক্তারা সুবিধা পান, ব্যবসায়ীরা সুবিধা পান, কিন্তু তাদের চেয়ে বেশি সুবিধা যাতে শিল্পোদ্যোক্তারা পান, সেই জায়গাটা নিশ্চিত করা দরকার। সমস্যা হচ্ছে আমাদের দেশে তো কমিশন আর তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু সেইগুলোর কমিটির রিপোর্ট তো আলোর মুখ দেখে না। হ্যাঁ, এটাও আমরা যেটা বলছি সেটাও আসলে আরেক ধরনের ট্র্যাজেডি, যে এটা কমিশন করলেই বা কি হবে, সেই কমিশনের ফলাফল নিয়ে যদি আমরা আলোচনা না করি, তার প্রেক্ষিতে যদি আমরা ব্যবস্থা না নেই। 35 বছর পরে ঢাকা ওয়াসা থেকে আবার সিটি কর্পোরেশনের কাছে ফিরলো রাজধানীর খালগুলো, যেগুলোকে বলা হচ্ছিল যেগুলো দিয়ে পানি নামে এবং সেগুলো দখল হয়ে গেছে। সেই জন্যই কিন্তু রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হচ্ছে না। এখন 2 মেয়রই আশাবাদী। একজন বলছেন যে দক্ষিণের মেয়র বলছেন ঢাকাকে ভেনিসের মতো গড়ে তুলব, আর দক্ষিণের মেয়র বলছেন, উত্তরের মেয়র বলছেন 2 পারে হবে ওয়াকওয়ে। অনেক ধরনের আমাদের আশ্বাস শুনছি, এবং তারা বলছেন যে আগামী বর্ষায় আমরা জলাবদ্ধতা দেখব না। আপনি কি এতটা আশাবাদী হতে পারেন? প্রথমত কথা, নতুন বছরের জন্য আমি গণমাধ্যমে একজন গণমাধ্যম কর্মী হওয়ার প্রেক্ষিতে নতুন বছরে ঢাকা শহরের জন্য এই যে একটি সংবাদ, এটা আমার কাছে খুব আশাবাদের একটি সংবাদ বলে মনে হলো। আশাবাদ এই অর্থে যে ঢাকা ওয়াসা এই খালগুলোকে মানে যোগসাজশের মাধ্যমে ভরাট বা দখলদার অব্যাহত রাখতে সহায়তা করেছে এ যাবৎকালে 54টি খালের মধ্যে এখন 26টির অস্তিত্ব, 26টি বা 24টির মোটামুটি একটি অস্তিত্ব আছে বা ম্যাপে আছে। আগে তো ছিল 54টি, ম্যাপে আছে, কোনোটি ম্যাপে আছে কিন্তু বাস্তবে নাই, দখল হয়ে গেছে। এবং প্রভাবশালীরা এটি দখল করেছেন, রাজনৈতিকভাবে প্রভাবশালীরা এটা দখল করেছেন। এখন দুই মেয়র যে উদ্যোগ নিচ্ছেন, 2 মেয়রের হাতে যে দায়িত্ব দেওয়া হলো, এটা এখন হচ্ছে 2 মেয়রের চ্যালেঞ্জ। কথা আমরা বহু শুনেছি, ঢাকাকে সিঙ্গাপুর বানানোও দেখেছি, মালয়েশিয়া বানানোও দেখেছি, ইউরোপ বানানোও দেখেছি, শিকাগো বানানোও দেখেছি। এখন এই জায়গাগুলো দেখে মানুষ অভ্যস্ত। এখন ভেনিস মানে শুধুমাত্র পানি না, ভেনিস মানে আরো অনেক কিছু। সুতরাং আমরা ঢাকাকে আপনারা ভেনিস বানান, আমরা সেটা চাই না। আমরা ঢাকাকে দেখতে চাই যে খালগুলো আপনাদের হাতে আজকে দায়িত্ব আসলো, সেই খালগুলো আপনারা উদ্ধার করে দেখাবেন যে প্রভাবশালী রাজনীতিবিদদের চেয়েও ঢাকার মেয়র হিসাবে আপনারা আরো বেশি প্রভাবশালী, জনগণের পক্ষে প্রভাবশালী। এই কাজটি যদি তারা করতে, আমি আশাবাদী যে তারা করতে পারবেন। যদি তারা করতে পারেন, তাহলে ঢাকার মানুষ এই 2 মেয়রকে, ঢাকা দক্ষিণের ফজলে নূর তাপস এবং আমাদের আতিক ইসলামকে, ঢাকার মানুষ সারা জীবন মনে রাখবে। এখন চ্যালেঞ্জ হচ্ছে তারা এই কাজটি করতে পারেন কিনা। দেখুন, নদী দখল যখন ঠেকাতে যায় নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, তিনি অত্যন্ত আন্তরিকভাবে, তখন কিন্তু মিরপুরেরই একজন সংসদ সদস্যের সঙ্গে তার ফাইট করতে হয়, তার যুদ্ধ করতে হয়। এই খাল দখল করতে গেলেও এরকম বহু কুতুবের দেখা মিলবে, এরকম বহু প্রভাবশালীর দেখা মিলবে, যারা সামনে আসবে, যারা আদালতে যাবে, যারা স্টে অর্ডার চাইবে, বহু ঘটনা ঘটবে, কারণ সেখানে বিল্ডিং বানিয়ে ফেলেছেন। এখন দেখার ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে 2 মেয়রের, তারা এটি উদ্ধার করতে পারেন। আমি আশাবাদী যে তারা এটা পারবে। এক্স্যাক্টলি, আপনার সঙ্গে আমরা আশাবাদী হতে চাই যে আমরা নিশ্চয়ই একটি নতুন ঢাকা দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে নিশ্চয়ই আবার আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিটল আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। নতুন বছরের অনুষ্ঠানটি সপ্তাহে প্রতিদিন সকাল 9:10 আপনারা দেখতে পাবেন। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন, আর RTVর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।